নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আপনাদের প্রিয় এক্সট্রা টাইম ফুটবল আড্ডা নিয়ে আরও একবার হাজির আমি, এবং আমার সাথে রয়েছেন একদিকে সাইফদা আর একদিকে সব্যসাচী। এবং অন্যান্য দিন যখন আমরা এই শো শুরু করি খুবই প্রাণবন্তভাবে, মুখে হাসি থাকে এবং একটা আড্ডার ছলে আমাদের কথাবার্তা হয় যে কোনো বিষয় হোক। তবে আজ আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন থেকেও বুঝতে পারছেন একটি সিরিয়াস বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা যতটা সম্ভব আলোচনা করব। এবং বিষয়টি ইতিমধ্যেই আপনারা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে দেখেছেন যে আজ সকালবেলা মোহনবাগানের সদ্য যে লঞ্চ করা হয়েছিল মোহনবাগানের মার্চেন্ডাইজ, এবং সেই মার্চেন্ডাইজের যে স্টলটা ছিল সেই স্টলটি সেনাবাহিনীর নির্দেশে সেটা ভেঙে দেওয়া হয়, এবং তার সাথে সাথে ক্লাবের বিভিন্ন জায়গায় যে হোর্ডিং লাগানো ছিল স্পন্সরদের, ইনভেস্টরদের, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং আরও বেশ কিছু ঘটনা হয়েছে, সেটা সব কিছুই তুলে ধরা হয়েছে। তবে আমি এই বিষয়টা নিয়ে জানতে পারবো সাইফদা, যে তুমি এই বিষয়টাকে কিভাবে দেখছো? এরকম একটা ঘটনা সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ঘটনা আমরা দেখছি। দেখো, এটা সেই ইংরেজ আমলের একটা নিয়ম। সেনাবাহিনীর সমস্ত সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাতে হবে একজন স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে। আমি এই সিস্টেমের বিরোধিতা করতে পারি না, করা সম্ভবও না, সেটা কেউ করছেও না। সেনাবাহিনীর যে নিয়ম মেনেই কলকাতা শুধু তিন প্রধান নয়, শুধু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান নয়, সমস্ত তাঁবু যারা ময়দানে যারা রয়েছে তারা সেই সমস্ত নিয়ম মেনে করে। দেখো, কোনো তাঁবুর কারোর কি হাতে সেই অর্থ নেই যে তাঁবুর ছাদ তোমার ঢালাই হতে পারে? আছে, কিন্তু নিয়ম যেটা দেওয়া, তাঁবুটা তাঁবুই, ঠিক আছে? এখানে যে তাঁবুগুলো আছে স্থায়ী তাঁবু, কিন্তু সেই স্থায়ী তাঁবু কিন্তু রাতারাতি তুলে ফেলা যায়। কেননা তোমরা জানো যেভাবে তৈরি হয়েছে সব লোহার কাঠামো, নাট বল্টু, যেগুলো খুলে নেওয়া যায়, সমস্ত তাঁবুগুলোরই কথা বলছি। কিন্তু তারপরেও যেগুলো আছে, ধরো যেটা আজকে মোহনবাগান তাঁবুতে ভাঙা হয়েছে সেটা সম্পূর্ণ অস্থায়ী। সেটা কিছু স্টিকের ওপরে, কিছু সিস্টেমে সেটা দাঁড় করানো থাকে এবং সেটা সরিয়ে নেওয়া যায়। এবং যে তোমার মাঠের ধারে যে ব্র্যান্ডিংস যেগুলো ছিল, বা মোহনবাগান ফুটবলারদের আইস বাথ নেওয়ার জন্য যে অস্থায়ী একটা টেম্পোরারি একটা ছাউনি টাইপের করা হয়েছে, ছাউনি শব্দটাই ব্যবহার আমার মনে ঠিক হবে আর কি, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এখন কথা হচ্ছে এই অস্থায়ী জিনিসগুলোর ক্ষেত্রে সেনাবাহিনীর পারমিশন লাগে কি লাগে না, এবং সেই পারমিশন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে কি হয়নি, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, হয়তো বা হয়নি। এবং কথা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে আগে থেকে একবার দুবার লিখিত বা মৌখিকভাবে বলা হয়েছে কিনা যে তোমরা এটা করছো কেন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। কেননা একটা স্বাধীন দেশে এই অধিকারটুকু অন্ততপক্ষে একটা শতাব্দী প্রাচীন ক্লাবের থাকে, যে কোনো একটা জিনিস এত ভুলবশত হয়ে গেছে বা তাদের সঙ্গে কোনো কনসেন্ট নেওয়া হয়নি, সেটার ক্ষেত্রে অন্ততপক্ষে জানানো উচিত ছিল বলে আমার অন্তত মনে হয়। এবারে তুমি যদি আজকেও দেখো, এবারেও দেখো যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে তাঁবুটা যেটা তৈরি হয়েছে, ওটা আমরা প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এখানে রেড রোডে একটা সময় ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় মানুষদের হাঁটা চলার বিধিনিষেধ ছিল, ওয়ান্স আপন এ টাইম, মানে ইংরেজ আমলে আর কি। সেই রেড রোডে প্রথম ক্লাব হিসেবে, ভারতের ক্লাব হিসেবে মোহামেডান ক্লাব এসছে। তা এখন তো বাস্কেটবল তাঁবু থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে তাঁবু, সেগুলো ওখানে রয়েছে। যাই হোক, সেটা স্বাধীনতার পরের ঘটনা। কিন্তু কথা হচ্ছে ওখানে আমরা যখন দুটো ফ্লোর যখন দেখলাম, আমরা অবাক হয়ে গেলাম কি করে হলো। সেটা হচ্ছে ওরা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা বারংবার মিটিং করে চিঠিপত্র দেওয়া নেওয়া, প্ল্যান জমা দেওয়া, সব ইস্টবেঙ্গল মোহনবাগান সবারই নতুন কিছু করতে হলে প্ল্যান জমা দিতে হয়। যে অমর একাদশের মূর্তি মোহনবাগানে বসেছে, তার জন্য প্ল্যান পরিকল্পনা কেন করছি, তার মূর্তি কেন স্থাপন করা জরুরি, সেটা তারা প্ল্যান জমা দিয়ে কিন্তু স্যাংশন হয়ে যায়। অমর একাদশের মূর্তি মোহনবাগান তাঁবুতে বসেছে। মোহামেডান স্পোর্টিং সেই রকমভাবে তাদেরকে বলা হয়েছিল যে তাঁবুর যে হাইট তখন ছিল, এই হাইট ছিল, সেই হাইটের উপরে যাবে না। আর ওরা এই দুটো ফ্লোর করেছে ওই হাইটের মধ্যেই
রেখে দুটো ফ্লোর করেছে, স্যাংশন সেইভাবেই সেনাবাহিনী করেছে। মূর্তির অমর একাদশের মূর্তির কথা যখন বলছি, আমি তোমার বলতে পারি মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবুর ভেতরে ঢুকলে তুমি একটা মূর্তি দেখতে পাবে, সেলিমের মূর্তি। সেলিমের মূর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে আসার কথা ছিল যেদিন নতুন ক্লাব তাঁবু উদ্বোধন হয়, উদ্বোধন করতে আসার কথা ছিল। সেনাবাহিনী কিন্তু বাধা দিয়েছিল যে বাইরে এটা বসানোর কোনো রকম স্যাংশন তোমরা করনি, বা কোনো রকম তোমার বক্তব্য রাখুনি, বা কোনো রকম তোমরা আবেদনই জানাওনি, সুতরাং মূর্তি থাকতে গেলে ভেতরে রাখতে, ওরা ভেতরে রেখেছে। আমার কথা হচ্ছে এইটা তো সম্পূর্ণ একটা অস্থায়ী, একটা ইস্টবেঙ্গলও তো একটা মার্চেন্ডাইজিং তাঁবু আছে, ক্যাম্প আছে, তোমরা জানো যে ক্যাফেটেরিয়ার গায়ে। নিশ্চয়ই সেখানে আইনানুগ সিদ্ধান্ত নিয়ে বা দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে ওটা হয়েছে। মোহনবাগানের এক্ষেত্রে কোনো রকম আইন স্যাংশন হয়েছে বা কোনো রকম কি বলবো ছাড়পত্র আছে কিনা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল বলে আমার অন্তত এক্ষেত্রে মনে হয়। সেনাবাহিনী অতীতেও ভাঙচুর অনেক হয়েছে, এটা নতুন নয়, সমস্ত ক্লাব তাঁবুতেই হয়, এটা নতুন কিছু নয়। আবার সেই সেনাবাহিনী ছাড়পত্র দেয় তোমরা এটা করো। ময়দানে এখনো তো নির্মাণের কাজ হচ্ছে, তুমি যদি দেখো আজও বোধহয় মোহামেডান মাঠে তোমার ওই প্রেস বক্সের কাজটা হচ্ছে। ইস্টবেঙ্গল বিনির্মিত করেছে তার প্রেস বক্স নতুন করে, বা তার যে হ্যাঁ ভিভিআইপি বক্স, যেটা কিষাণুদের নামাঙ্কিত যে ভিভিআইপি বক্স, বা সেগুলো সবই সমস্ত ক্লাবেই হচ্ছে। কিন্তু আমার মনে হয় প্রতিটা জিনিসের ক্ষেত্রে যে নিয়ম মেনটেন করে হয়, যেভাবে কথাবার্তা বলে সব কিছু হয়, সেগুলো মেনটেন করে করাই ভালো। কেননা এগুলো দেখতে সমর্থকদের ভালো লাগে না, মন খারাপ লাগে। দেশের সেনারা আমাদের সেবক বলে আমরা মনে করি, এবং রাষ্ট্রের তারা গুরুত্বপূর্ণ অঙ্গ, সংবিধানেরও গুরুত্বপূর্ণ অঙ্গ। সেক্ষেত্রে এই যে মন খারাপ হওয়া বা চারটে বাজে কমেন্ট বিভিন্ন জায়গায় আসছে, সেগুলো আমাদের খারাপ লাগে, অনভিপ্রেত, সেগুলো ঠিক নয়। আমার মনে হয় সবকিছু জলের মতো পরিষ্কার থাকা উচিত, এটা একটা বিষয়। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান আমার আগের দিন দেবাশিস দত্ত, মোহনবাগান সচিব, তার একটি বক্তব্য, তাদের যে প্রেস মিট ছিল যেদিন এই এটা মার্চেন্ডাইজিং হয়েছে, সেই বক্তব্য আমার একটা জায়গায় খুব খারাপ লেগেছে। মানে কি, মোহনবাগান হ্যাঁ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ক্লাব, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল তৈরি করে। চ্যাম্পিয়ন হওয়াটা তাদের 1, 2, 3, 4, 5, 6, 1 থেকে 100 চ্যাম্পিয়ন হতে হবে মোহনবাগানকে। কিন্তু আমি শুধু এটা বলবো না, ইস্টবেঙ্গল মোহামেডান তাদেরও চ্যাম্পিয়ন হতে হবে, কারণ একটা সমর্থক রয়েছে, তাদেরও চ্যাম্পিয়ন হতে হবে। সব এই তিনটে ক্লাবেরই চ্যাম্পিয়ন হতে হবে। চ্যাম্পিয়ন যদি না হতো দীর্ঘ সময় ধরে, বা চ্যাম্পিয়নশিপে না থাকতো, বা চ্যাম্পিয়ন হওয়াটাই মেন উদ্দেশ্য না থাকতো, 100 বছর ধরে কোনো ক্লাব চলে না। ময়দানে 100 বছরের ক্লাব অনেক আছে, মানে কালীঘাট থেকে শুরু করে মানে অনেক ক্লাব আছে, হ্যাঁ, টাউন ক্লাব থেকে শুরু করে অনেক ক্লাব আছে, কিন্তু সেই ক্লাবগুলো সন্ধ্যাবেলায় বাতি দেওয়ার লোক থাকে না। শতবর্ষ প্রাচীন হওয়াটা বিষয় নয়, দৃষ্টান্ত স্থাপন করাটা খুব জরুরি। আমার সেই কারণে কোথাও মনে হয়েছে যে মোহনবাগান সচিবের যে বক্তব্য উনি রেখেছেন, অবশ্যই ঠিকই বলেছেন চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু তার সঙ্গেও দৃষ্টান্ত স্থাপন করাটাও যুক্ত হওয়া উচিত ছিল। এবং সেই দৃষ্টান্তের মধ্যে আমি কেন বলছি, শুধু যদি চ্যাম্পিয়ন হতে হতো তাহলে মোহনবাগান লাইব্রেরি বানিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে কেন? মোহনবাগান অমর একাদশের মূর্তি প্রতিস্থাপিত করে বা দৃষ্টান্ত স্থাপন করুন, দরকার নেই। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার টিম বানাই, আমার তো এগুলো দরকার নেই। ইস্টবেঙ্গল কেন বা তার একটা মিউজিয়াম বানাবে, সেগুলো তার তো দরকার নেই। তার তো শুধু ভালো একটা টিম বানাবো, চ্যাম্পিয়ন হবো, সেটাই আমাদের কাজ। এগুলো তো বিষয় নয়। আমাদের দৃষ্টান্ত স্থাপন করাটাও আমাদের এই তিন প্রধানের কাছ থেকে আমাদের কামনা, আমাদের সেটা, এবং কিছু কিছু সময় দাবিও। কেননা একটা এক্সপেকটেশনের এমন একটা জায়গায় চলে যায় না, সেই দাবিটা তাকে পূরণ করতে হয়, ফুলফিলও করতে হয়। যেমন সচিন তেন্ডুলকার মাঠে নামলে আমরা দাবি করতাম তোমার সেঞ্চুরি করতে হবে, ঠিক তেমনই শাহরুখ খানের ছবি বাজারে আসা মানে সেইটা শুধু হিট নয়, সেটা একটা রিমার্কেবল কিছু একটা করবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো কিছু কিছু চরিত্র আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের তিন প্রধানও সেই কারণে দৃষ্টান্ত। আমি সেই দৃষ্টান্তের জায়গা থেকে আমি তোমার বলি যে ময়দান ওরিয়েন্টেড এই লেগাসি থেকে বেরিয়ে আসাটা আমাদের তিন প্রধানের আগে উচিত ছিল। সরকারের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক সবারই, সবসময়, সে অতীতের সরকার হোক বা বর্তমান সরকার হোক, সবারই ভালো সম্পর্ক থাকে। মোহামেডান মাঠে রাতারাতি একদিন কোনো একটা ম্যাচের পর
গ্যালারি ভেঙে গেছে, তখন অস্থায়ী গ্যালারি হতো জানো, কাঠের গ্যালারি, হুম। এবং সেই কাঠের গ্যালারি 95 বা 96 এই সময় সন্ধ্যাবেলায় তোমার তৎকালীন সময়ে পূর্তমন্ত্রী কীর্তি গোস্বামী আর ক্রীড়ামন্ত্রী তৎকালীন সময় ছিলেন সুভাষ চক্রবর্তী, তারা এসে রাতারাতি করে খুব প্ল্যান স্যাংশন করে নিয়ম সরকারি নিয়মে যা করা হয়, সঙ্গে সঙ্গে তোমার ক্লাবে পরের দিন থেকে পিডব্লিউডি এলো, এবং সেই যে তুমি যে স্ট্রাকচার দেখছো এখন লোহার যে সঙ্গে যে তোমার সিমেন্টের যে গ্যালারি, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলে অবশিষ্ট যে জায়গাগুলো বাকি ছিল কংক্রিটের গ্যালারি করার লোহার স্ট্রাকচারের ওপরে, যাতে পরবর্তীকালে এরকম ভেঙে একজনের পা ভেঙে গেছিল, সেই সময় পেপারে খুব লেখালেখি হয়েছিল, মোহামেডান মাঠে ঘটনা ঘটেছিল CFL এর কোনো একটা ম্যাচে, রাতারাতি চেঞ্জ হয়ে গেল। আমি বলছি সরকার সবসময়ই সঙ্গে আছে, এই সরকারও নিশ্চয়ই সঙ্গে আছে। আমাদের 3 প্রধানের ক্লাবে ফ্লাড লাইট বসেছে, নানান কাজে সবসময় ক্রীড়ামন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, কাজ হচ্ছে, নানান সমস্ত কিছু হচ্ছে। আমি তাই বলছি যে ধরছি একটা, ধরো বারুইপুর এখন বাইপাস হয়েছে, বা তোমার ধরছি অঙ্কুরহাটির দিকে তোমার বোম্বে রোড রয়েছে, দিল্লি রোড রয়েছে, এই দিকটা ধরো, মানে তোমার সেকেন্ড হুগলি বিচ পেরিয়ে গিয়ে এদিকে তোমার রাজারহাটের দিকে বিশাল টাউনশিপ রয়েছে, সেখানে আমি বলি 3 প্রধানকে 3 দিকে সরিয়ে দাও, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিক। সেই নির্দিষ্ট জায়গাতে শুধুমাত্র মাঠ গ্যালারি 20-30 হাজারের গ্যালারি শুধু নয়, তার সঙ্গে সাপোর্ট প্র্যাকটিস গ্রাউন্ড, সুইমিং পুল, জিমনাসিয়ামের জন্য যা জায়গা লাগে যতটা দাও। তারা প্রতিষ্ঠান, আমরা যদি একটা ইনফোসিসকে আমরা জমি দিতে পারি, বা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা সরকার জমি দিতে পারে, সেক্ষেত্রে কেন সরকারের রক্ষিত কোনো জমি তোমার 3 প্রধান পাবে না? এবং তারা খেলাধুলার ডেভেলপমেন্টের জন্য সেটা করুক, এবং সেটা কিন্তু আমার মনে হয় উভয় পক্ষ বসে এটা করলে কি হয়, তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন হবে। আবার বলছি, তোমরা দৃষ্টান্ত স্থাপন করতে করতে এত দূর এসেছো, সেই দৃষ্টান্ত স্থাপন হবে। এবং এগুলো শুনতে ভালো লাগে না যে মোহনবাগান ক্লাবে সকালবেলা ঢুকে সেনাবাহিনী ভাঙচুর করছে, এটা তো এক টুকরো কাশ্মীর নয়, বা এটা তো এক টুকরো মণিপুর নয়, বা গাজা সীমান্ত নয়। আমার কথা হচ্ছে সেইটা নিয়ম মেনে যদি ঠিকঠাক হয়, তাহলে নিশ্চয়ই গোটা বিষয়টা জলের মতো পরিষ্কার হবে, এবং সেটাই দৃষ্টান্ত, এবং সেটাই হওয়া উচিত। একেবারেই তাই। দৃষ্টান্ত স্থাপন, শুভরাজি যেটা সাইদা বলছেন, দৃষ্টান্ত স্থাপন। আমরা বারংবার বলি, বা সমর্থকরা বারংবার বলে যে ময়দানে এই যে 3 প্রধান আছে, বা ময়দানে যা ফুটবল কালচার আছে, সেখানে ইউরোপীয় কালচার বা বিদেশি কালচার, যেখানে বিদেশি ফুটবল শুধু খেলোয়াড় বা দলগুলি এগিয়ে গেছে তা না, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও অনেক গুণ এগিয়ে গেছে। সেইগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা দরকার, সেগুলো আমাদের মানে অ্যাবজর্ব করা দরকার। সেক্ষেত্রে এই যে বারংবার কিছু করতে গিয়ে ধাক্কা খাওয়া, তুমি এই বিষয়টাকে কীভাবে দেখছো? কারণ একটা মার্চেন্ডাইজ যেটা খুবই দরকার একটা ক্লাবের জন্য, অফিসিয়াল মার্চেন্ডাইজ হওয়া, বা এই যে সাইদা বললো যে নিজস্ব সুইমিং পুল, বা নিজস্ব জিমনাজিয়াম, বা নিজস্ব কোনো প্র্যাকটিস গ্রাউন্ড, এগুলো তো খুবই প্রয়োজন, খুব প্রয়োজন। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই এটা কি বলবো, সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুই নয়, এটা আমাদের যে বক্তব্যটা, এটা আমাদের ব্যক্তিগত কিছু মতামত আমরা সবার সামনে পেশ করছি। এবং একটাই বিষয় স্পষ্ট, যদি এটা আমার একটা বলা একটা সামান্য, যদি ভাঙতে হয়, মানে যদি নির্দেশটা দিতে হয়, আমার মনে আগের থেকে কিছুটা জানিয়ে দেওয়াটা উচিত। হয়তো যদি জানিয়ে থাকতো তাহলে একটা আলাদা বিষয় ছিল, কারণ মার্চেন্ডাইজ শপটা কবে খুলেছিল? বেশ পরশু দিন খুলেছিল, তো তার মানে পরশু, গতকাল এবং আজকে, অর্থাৎ 2 দিন সময় ছিল। তো 2 দিনের মধ্যে নিশ্চয়ই একটা নির্দেশ এসছে, মানে হঠাৎ করে তো আর এসে ভাঙবে এরকম তো ব্যাপার নয়। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে এসে হঠাৎ করে ভেঙে দেওয়াটা, এটা মনে হয় উচিত হয়নি। এখন শুধু মার্চেন্ডাইজ শপটা ভাঙলে আমার মনে হয় তাও একটা কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ব্র্যান্ডিংগুলো যেভাবে ছেঁড়া হলো আজকে, এবং এই আজকে যখন বিদেশি ফুটবলাররা তারা ফিরবে, কয়েকদিন বাদই তারা অনুশীলনে নামবে, তখন যখন দেখবে তারা এই ব্র্যান্ডিংগুলো এরকম ছেঁড়া অবস্থা, তাদের মনে একটা কি ইম্প্যাক্ট হবে। তারা তো পুরো সরিয়ে তো দেবে নিশ্চয়ই, এত ছেঁড়াটা রাখবে না, আশা করছি সরিয়ে ভিডিও দেখছি নানান জায়গায়, কিন্তু আইস বাতের জায়গায় গিয়ে দেখবে, আইস বাতের আজকে নানান জায়গায় ভিডিও দেখছি, ভিডিওটা যদি তাদের চোখে পড়ে, বা তোমার ছবিগুলো যাচ্ছে, আমরা শুধু এক্সট্রা টাইম না, অনেকেই করছে সমস্ত চ্যানেলে, তারা কি ভাববে সেটা বিষয়টা। আর ব্র্যান্ডিং গুলো ছেঁড়া হচ্ছে, এবং এই বিষয়গুলো একটু খারাপ লাগে। তো যাই হোক, যেটা সেনাবাহিনীর সিদ্ধান্ত, সেটা আমাদের সম্মান জানাতেই হবে। এবং যেটা বললে ইউরোপিয়ান কালচার,
আমাদের এটা সবসময় অভিযোগ থাকতো ক্লাবেদের প্রতি, তিন প্রধান বিশেষ করে, যে ক্লাবে কোনো ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে না কেন, কেন ওই সিমেন্টের গ্যালারি কেন রয়েছে, কেন একটা বাকেট সিট করা হচ্ছে না, কেন একটা ভালো গেট করা হচ্ছে না, রাস্তা কেন একটা স্মুথ একটা রাস্তা, যেমন ইস্ট বেঙ্গল আমরা দেখেছি একটা বেশ মার্বেল পাতা রাস্তা, মোহনবাগানে কেন সেরকম একটা নেই, বা মোহামেডান এতটাই মানে স্মুথ রাস্তা, একদিন বৃষ্টির সময় আমি দুজন সাংবাদিককে পড়ে যেতে দেখেছি, আমি খুব কষ্ট করে হেঁটে হেঁটে এইটা খুব বাজে ওটা, তো স্লিপ খেয়ে পড়ে, এতটাই স্মুথ রাস্তা। কিন্তু যাই হোক, মানে একটা বেশ চকচকে রাস্তা, সেটা মোহনবাগানে কেন নেই, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া এর আগে অনেকবার অভিযোগ উঠেছে। কিন্তু করবে কিভাবে, মানে একটা কিছু করতে গেলে তার জন্য স্যাংশন দরকার, স্যাংশন যদি না হয় তাহলে করতে পারবে না, কর্তারাও অসহায়, তো তারাও মানে কার্যত হাত পা বাঁধা, তারা কিছু করতে পারবে এই বিষয়টা। এবং একটা মার্চেন্ডাইজ শপ তারা খুললো, একটা বেশ ভালো উদ্যোগ নিয়ে তারা খুললো, কিন্তু সেটা কি হলো, দেখা গেল যে সেটাকে ভেঙে দেওয়া হলো। বোধহয় কয়েকদিন আগে অমর একাদশের মূর্তি সরানোরও বিষয় আর্মি বোধহয় একবার জানিয়েছিল, আমার ঠিক খেয়াল আছে, যাই হোক জানিয়েছিল, সেটা যদিও কথাবার্তা বলে তারপর করেছে। তো এই ধরনের বাধা বিপত্তি কিন্তু আসবে। এবং ইউরোপীয় কালচার, আমি ইউরোপের বাদই দিলাম, আমি আমাদের ভারতেরই কথা ধরছি। আজকে বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, যত দল আছে, এফসি গোয়া, তাদের একবার যদি ওখানে যাও বা স্টেডিয়ামে যাও, সেখানে দেখবে ব্র্যান্ডিং কাকে বলে, একটা দল কিভাবে ব্র্যান্ডিং করতে পারে তার একটা দুর্দান্ত উদাহরণ বেঙ্গালুরু এফসির ক্ষেত্রে মার্চেন্ডাইজ শপ রয়েছে। তাদের যখন প্রত্যেকদিন ম্যাচ হয় সেখানে একটা বই দেয়, সে গ্যালারিতে থাকে, এবং তাদের মাঠ জুড়ে একটা খুব সুন্দর একটা ইউরোপিয়ান কালচার তৈরি হয়েছে। তোমরা বাদশা সিনেমা দেখেছিলে শাহরুখ খানের? যে অনেক আগের ছবি, বছর 20-22-24 বছর আগের ছবি, যে ওই চোখের অপারেশন হবে, মিথ্যা কথা বলে যে চোখের অপারেশন হবে, ঘরটা যে চেঞ্জ হয়ে গিয়ে হসপিটাল হয়ে যাচ্ছে, উইদিন এ মোমেন্ট সব হসপিটালের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। তুমি দেখো আমাদেরও ব্র্যান্ডিং এর কথা তুমি যে বলছো, যে ওখানে ব্র্যান্ডিং আমরাও দেখেছি কি সেখানে ব্র্যান্ডিংটা কিভাবে হয়, স্থায়ী ব্র্যান্ডিং থাকে অন্তত যতদিন আইএসএলটা চলে আর কি। 29 তারিখে মোহনবাগান ম্যাচ, 30 তারিখে ইস্ট বেঙ্গল ম্যাচ আসছে। 29 ইস্ট বেঙ্গল, 30 ইস্ট বেঙ্গল আর 30 মোহনবাগান, যে উল্টো হয়ে গেছে। সল্টলেক স্টেডিয়ামে খেলা, এটাই হোম গ্রাউন্ড। তুমি ভাবো যারা যারা দায়িত্বে থাকে বা ওরা তো মেনটেন করে, একেবারে ওই সিনেমাটার মতো মনে হচ্ছে কি? একদমই তাই। দেখো যে ম্যাচ যখন 9:30 শেষ হবে, তারপরে তুমি কালকে পরের দিন যখন মাঠে ঢুকবে, ওই ইস্ট বেঙ্গল মাঠটা পুরো মোহনবাগান মাঠ হয়ে যাবে। আমরা তো দেখি, তো সুতরাং রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা রাতে বেরোই তখনই তো দেখি তারা কাজ করে যাচ্ছে, তারা সারা রাত ধরে কাজ করছে, এই ছবিটা চেঞ্জ করে এই বসিয়ে দিচ্ছে, এটা চেঞ্জ করে এই বসিয়ে দিচ্ছে, পালতোলা নৌকা চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে সেটা মশাল হয়ে যাচ্ছে, এই রকম ব্যাপার। লাল হলুদটা সবুজ বেগুন হয়ে যাচ্ছে, শুধু উল্টে দিচ্ছে, এবং সেটার জন্য পুরো স্টেডিয়াম অত বড় মাঠ। আমার কথা হচ্ছে এই একটা মাঠের ওপরে ব্র্যান্ডিং এর এই প্রেশার, মাঠেরও প্রেশার, এবং এটা করা উচিত, এটা উচিত না। আমার মনে হয় যেটা সাইফদা বলেছে, যে আমাদের ইস্ট বেঙ্গল মোহামেডান তো শুধু কলকাতা ক্লাব না, এটা বাংলা ক্লাব, সারা বাংলায় এদের প্রচুর সমর্থক রয়েছে। সুতরাং বাংলা জুড়ে তাদের একটা স্থায়ী একটা জায়গা করে দেওয়া হোক, ক্লাবগুলো থাকুক, আমি বলছি না ক্লাবগুলো থাকুক, ক্লাবগুলো কারণ তাদের ঐতিহ্য, সেখানে কত ইতিহাস তৈরি হচ্ছে। আমরা এই জায়গায় বিভিন্ন জায়গায় তাদের একটা স্টেডিয়াম করা হোক, এই বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তারা নিজেরা তৈরি করুক। কারণ মোহনবাগানের ক্ষেত্রে আমি যদি বলি, তাদের তো এখন হাতে প্রচুর টাকা, তারা চাইলেই এটা করতে পারে, এবং ইনভেস্টমেন্ট আমার মনে হয় না খুঁজতে খুব একটা অসুবিধা হবে। সুতরাং মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান অনেকটা করে দিয়েছে, কারণ কিশোর ভারতীরা যেহেতু তারা পেয়েছে, এবং কিশোর ভারতী ভাড়া দিয়ে পাওয়া, এবং ভাড়া দিয়ে পাওয়া অস্থায়ী। মোহামেডান শুনলাম বোধহয় জায়গা খুঁজছে, বোধহয় খুঁজছে আমাদের বানতলার দিকে, বা কিছু একটা হয়েছে, বানতলা বা এদিকে কিছু একটা হয়েছে, যাই হোক সেটা পরিকল্পনা হয়েছে, তবে এখনো ফাইনালাইজ কিছু হয়নি, বলার মতো জায়গায় যায়, মানে সেরকম একটা বিষয়, মানে চেষ্টা কিন্তু চলছে সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু চেষ্টা না, ওটা ফাইনাল, ওটা শেষ করতে হবে, দৃষ্টান্ত কেউ না কেউ স্থাপন করুক না। চেষ্টাটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, এই প্রতিশ্রুতি নতুন নয়, এর আগেও কিন্তু প্রতিশ্রুতি এসছে যে বাইরে একটা স্টেডিয়াম করা হবে, ইউথ ডেভেলপমেন্টে নজর দেওয়া হবে। একটা কেন, 3টে দলে 3টে থাকুক না, বিভিন্ন সময় এরকম। আমাদের তো বলে ওল্ড ট্রাফোর্ড মানে ম্যানচেস্টার ইউনাইটেড, এটা কেন নয় যে অমুক মাঠ মানে সেটা মোহনবাগান? আমরা তো দেখো, আমি হতে পারতো গোটাটাই হতে পারতো। ধরো
মোহনবাগান মাঠ যেটা রয়েছে, র্যাম্পার্ডের দিকে জীবনে তুমি যেতে পারবে না। না ওটা একদম সেনাবাহিনীর সিস্টেমের মধ্যে ওটা করা। তোমার গ্যালারি একদিকে কংক্রিট আছে, একদিকে লোহার আর তৈরি করা, ঠিক আছে, তুমি বাকেট সিট নয় গোটা মাঠটা বসিয়ে দিয়ে তুমি কিন্তু আইএসএল খেলতে পারবে। তুমি যদি তোমার মাঠে আইএসএল খেলতে না পারো, তাহলে তোমার মাঠটা তুমি কি প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবেই তুমি কি মেনটেন করতে চাইছো? আর কি কিছু করার নেই? সুতরাং বাধ্যবাধকতা যেখানে আছে আমার সেখান থেকে সরতে হবে। দেশের 1 নম্বর লিগ খেলাটা যেমন আমাদের টার্গেট এবং সেখানে ভালো খেলাটা টার্গেট, তেমন দেশের 1 নম্বর লিগ নিজের মাঠে খেলাটাও টার্গেট হওয়া উচিত। এবং সেই নিজের মাঠটা যদি আমার ময়দানের মাঠটাকে যদি এফএসডিএল অস্বীকার করে, অস্বীকারই তো করেছে, আই লিগও তো অস্বীকার করেছে, আই লিগ তো খেলেনি সেখানে। আই লিগ থেকে যখন যারা লোকজন আসতো আইএফএ থেকে, এই ফেডারেশন থেকে, তারা তো এসে আমাদের মাঠগুলোকে তো অস্বীকারই করেছে। ইস্টবেঙ্গল মোহনবাগান তো আই লিগ খেলেছে দীর্ঘদিন, তাদের মাঠটাকে অস্বীকার করেছে। সেই কারণে তারা কখনো বারাসাত, কখনো কল্যাণী, কখনো নৈহাটি গেছে, কিছু মাঠ সল্টলেকে খেলেছে, কিছু সল্টলেকে খেলেছে, দীর্ঘ সময় সল্টলেক খেলেছে। সল্টলেকে তারপর অনেক খরচের কারণে সল্টলেকে খেলতে পারতো না। 1 বছর বোধহয় মোহনবাগান আমাদের রবীন্দ্র সরোবরে খেলেছে। আমার কথা হচ্ছে এই ছুটে ছুটে বেড়ানো, এই গৃহহীন অবস্থা হওয়ার দরকার নেই। আমি বলছি যে সরকারি মাঠ আমরা পাচ্ছি, ধরো কিশোর ভারতী বা যে কোনো সরকারি মাঠ আমরা পাচ্ছি। সরকারি মাঠকে তো আমরা বিনা পয়সায় পাচ্ছি না। সরকার তো একটা রেন্ট পায়, সরকারকে টাকা দিতে হয়, টাকা দিয়ে সরকারি মাঠে খেলা হোক, সে সমস্যা নেই, বড় ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচগুলো হোক, কিন্তু নিজেদের মাঠ কেন থাকবে না? নিজেদের মাঠ হতে অসুবিধা কোথায়? কত খরচ জানো সল্টলেক মাঠে খেলা? প্রচুর খরচা। সেই খরচাটা মাঠ করে নিতে পারে মোর দ্যান 20 লাখ, এবং সেই একটা ম্যাচে ওই খরচটা হচ্ছে তোমার সমস্ত সিকিউরিটি হ্যান ত্যান সবকিছু নিয়ে এই খরচ হচ্ছে। সুতরাং আমার এটা তো একটা খরচ হচ্ছে, আমি অপচয় বলছি না, খরচ হচ্ছে। সরকারেরও ইনকাম দরকার আছে, কারণ সেও মাঠ মেনটেন করে, সব ঠিক আছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের 3টে টিমের কেন এক নিজস্ব মাঠ থাকবে না? 100 বছর ধরে হয়ে গেল, দৃষ্টান্ত কবে স্থাপন করবো? এইটা খুব দরকার। এই মানে মাঠ নিজেদের না তৈরি হলে না হবে না, কারণ নিজেদের এই যে মাঠ, মানে ক্লাবের যে মাঠের কথা বলছি, সেই ক্লাব মাঠ মেনটেন করতে গেলে এখন আর্মির পারমিশন লাগে। তো সেই ক্ষেত্রে তো কি করে আইএসএলটা খেলা যাবে? আইএসএল তো ছেড়েই দাও, কলকাতা লিগও খেলা যে খুব সম্ভব হয় সেটা আমরা বলতে পারি না, কিন্তু সেখানে দাঁড়িয়েও কলকাতা লিগ তোমার মাঝখানে তোমার 2.5 মাস হকির জন্য, তাও হকি স্টেডিয়ামটা হচ্ছে, জানি না হবে কিনা। হকি স্টেডিয়ামটা চলে গেলে এখন 2টো মাঠ হয়ে গেল, আর এদিকে তোমার হাওড়াতে তোমার ডুমুরজলাতে বোধহয় হকির একটা ব্যবস্থা হয়েছে। হকিটা যদি যায় কিছুটা বাঁচবে, হকির জন্য মাঠের ক্ষতি হয়, আলটিমেটলি ফুটবলের না অনেক ক্ষতি হওয়ার কারণ আছে। আমাদের ফুটবলের সামগ্রিক ক্ষতি যেটা হচ্ছে, তো অনেকগুলো কারণ আছে। এই ঐতিহ্য থেকে না একটু বেরোতে হবে, একটু না অনেকটাই বেরোতে হবে, বাইরে মাঠ করতে হবে। ওই নস্টালজিয়াতে চলবে না। আমাদের কিছু প্রিয় জামা বা কোনো একটা শার্ট আমাদের থাকে, সেগুলো একটা সময় না ফেলে দিতে হয়, হয় ছোট হয়ে যাওয়ার কারণে বা রং চটে যাওয়ার কারণে, অথবা নানান কারণে ফেলে দিতে হয়। ফেলতে হবে না, অনেক সময় পুরনো জামা আলনাতে বা আলমারিতে পাট করে তুলে রেখে দেওয়া যায়, রেখে দিন, সবসময় সেটা বার করার দরকার নেই। মানে এমন তো নয় যে মোহনবাগান মানেই গোষ্ঠপাল সরণি, ইস্টবেঙ্গল মানেই লেসলি ক্লডিয়াস। অফিস থাকবে, ক্লাবটা থাকবে, ক্লাব থাকবে, প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ব্যবহার হলো, কিন্তু মাঠ তো আলাদা করাই যায়, সেখানে তো নিজেদের একটা ফ্র্যাঞ্চাইজি করাই যায়। সেইটা কেন করা হচ্ছে না? মানে সেইটা অবশ্যই আশা করছি ভাবছে, কিন্তু ভাবনাটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো, না হলে কিন্তু এইরকম আবার আর্মি আসবে। যে ঝাঁপিয়ে পড়ে দল তৈরি হয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সেই ঝাঁপিয়ে পড়ে এটা করা উচিত। এই সময়টা দেখো, এখন তো দল মারানোর কোনো ব্যাপার নেই, এখন তো করতে পারবে, এখন তো অধিকাংশটাই তোমার ধরো ইনভেস্টাররা দেখছে, এখন করতে পারে। ইস্ট বেঙ্গলের কিছুটা নিজেদেরকে সাপোর্ট দিতে অনেকটাই দিতে হয়। যাই হোক, আমার মনে হয় তাও ইনভেস্টারদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে আগামী পরিকল্পনা কি করা উচিত, নিজেরাও অর্থ সংগ্রহ করে, আমার মনে হয় সেটা করা উচিত। কারণ পরের প্রতি কি বলে ভরসা না করে নিজেদের একটা তো মাঠ তো করা জরুরি। কতদিন আর জোরাতি ভাড়া খাটিয়ে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করে করা যাবে? আমার তো মনে হয় একটা মাঠ যদি করতে পারে, হয়তো দূরে হবে, সমর্থকদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি না, দেখো সমর্থকদের জন্য কষ্ট আমি বলবো না, তাই না সাহেব? দেখ, কল্যাণী, নৈহাটি, বারাসাত যে কোনো স্টেডিয়ামে খেলা হয়েছে। না সাহেব যে 3টে জায়গার নাম বললো, একটা অঙ্কুর আছে, সেই দিকেও বারুইপুরের কাছে হবে, ট্রেনের সুবিধা হবে। তোমার বারুইপুরে তোমার বাইপাস আছে, ঠিক আছে, বারুইপুরটা সুবিধা হবে। তোমার রাজারহাটে ধরছি, ধরো রাজারহাটটা খুব দূর হয়ে যাবে, রাজারহাটটা দূর হয়ে যাবে। আমরা ওই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ছিল,
হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন সল্টলেকও দূর ছিল, এখন গিয়ে অভ্যাস হয়ে এখন সল্টলেক হচ্ছে কলকাতা প্রাণকেন্দ্র হয়ে গেছে প্রায় আর কি। হ্যাঁ, হ্যাঁ এবারে ধরো তোমার এদিকে বোম্বে রোড ধরছি আমি, হ্যাঁ অঙ্কুরাটি বা এরকম দিকে আর কি। সমস্যা কি আছে? কোনো সমস্যা নেই। করা যেতেই পারে, এখন দেখা যাক। আমরা তো তুলে ধরলাম কথা, এখন তারা যদি শোনে। আগে কলকাতা সুতরাংটিতে তো গরুর গাড়ি চলতো, হুম, কিন্তু এখন তো সেটা শহর, মানে আধুনিক শহর, মেট্রোপলিটন সিটি। হুম, এখন দূরে থাকলো জায়গাটা, স্পেসটা তো থাকা দরকার। স্পেসটাতে তোমার প্রপার একটা মাঠ, তার সঙ্গে আর একটা প্র্যাকটিস গ্রাউন্ডের প্রপার মাঠ, তার সঙ্গে সুইমিং পুল, জিমনাসিয়াম, 50-100 জন ছেলেরা থাকতে পারবে এরকম হোস্টেল, Hostel, হ্যাঁ, সব মিলিয়ে তো একটা পরিকল্পনা করতে হবে। রয়েছে তাই না? চাহিদা রয়েছে, কিন্তু মুশকিলটা কি বলতো, সব ছড়িয়ে ছিটিয়ে। মানে ধরো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু বড্ড ছড়িয়ে ছিটিয়ে। মানে শোনো, ধরো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এক শোনো, জায়গায়, তোমাকে সেখান থেকে এই যে জিম যেতে আরেক জায়গায়। পরশুদিন না কবে একটা ফেডারেশনের এলিট একাডেমির যে লিস্টটা বেরিয়েছে, হ্যাঁ, সেখানে বাংলার কোনো একাডেমি 5 স্টার ক্যাটাগরি পায়, 5 স্টার, 2 স্টার আর 2 1 স্টার, স্টার 1 পেয়েছে। স্টার। 2 স্টার আর 1 স্টার পেয়েছে। আমরা দুঃখিত, বলতে লজ্জিত, বেশ কয়েকটি একাডেমি বাংলার, তাদের নামও আমরা জানি না, হুম, এবং তারা কি কর্মকাণ্ড করে বা কিভাবে চলছে বা কি কয়েকটি নাম আমরা জানিও না, হ্যাঁ, কিন্তু হয়তো তারা কাজ করছে, নিশ্চয়ই করছে, হয়তো কাগজপত্র ঠিকঠাক করেছে আর কি, কাজ নিশ্চয়ই ভালো কাজ করেছে, নিশ্চয়ই ভালো করেছে। একদম। কিন্তু কথা হচ্ছে দুটি একাডেমিকে 5 স্টার রাখা হয়েছে। এক হচ্ছে বেঙ্গালুরু, এফএসডিএল এর নিজের একাডেমিটা, রিলায়েন্স ফাউন্ডেশন, আর রিলায়েন্স একটা ফাউন্ডেশন, বেঙ্গালুরু। আর এটা তোমার বেঙ্গালুরু একাডেমি। হ্যাঁ, বেঙ্গালুরু আমার ভালো এখানে কাজ একটা করছে। প্রশ্ন আছে, হুম, যে ভারতীয় ফুটবলে 200-250-এর উপরে জাতীয় ফুটবলার তৈরি করা টাটা ফুটবল একাডেমি কোথায়? এটা তো আমাদের সামগ্রিক ক্ষতি। আমার এই প্রশ্নটা একটা হয়েছে, হুম, আর তার সঙ্গে যে প্রশ্নটা হয়েছে, আমাদের 3 প্রধানের একাডেমি কোথায়? কোথায় কোথায়? কোথায় হুম, একাডেমি, মানে মোহামেডান তো করছে একটা, কতদিন ধরে করবে? মানে একটা শুরু করছে, কিন্তু বাকি দুটোর কোথায় আছে? কোথায় করছে? মোহামেডান কোথায় করছে? বাইরে, কোথায়? এখানে করছে না। তুমি দেখবে তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বেরোচ্ছে যে এখানে, বাংকারির যে একাডেমি ওখানে যেটা করেছে, ওটা একটা, মানে বিভিন্ন জায়গায় তারা খোঁজ খবর ওইসব করছে। দিয়ে এখানে ভুজুং ভাজুং হবে দিলে না, হবে ভাই? হবে না। আমার তো কলকাতার টিম, আমার কলকাতা বা বাংলাতে আমার তার একাডেমি চলছে কিনা, প্রপারলি যে পদ্ধতিতে চলা উচিত সেটা নেই কেন? তা শেষ একাডেমি বলতে মনে পড়ে মোহনবাগান সেল দুর্গাপুরের যে একাডেমি, মোহনবাগান সেল দুর্গাপুর একাডেমি, সেটা চোখের সামনে ভেঙে দেওয়া হয়েছে। হুম। এবং ইস্টবেঙ্গল বোধহয় রাজডাঙ্গা একটা একাডেমি ছিল, সেটা ওর বিনষ্ট হয়ে গেছে। বাড়িটা রয়েছে কিন্তু যেখানে কথা হচ্ছে, জুনিয়র ফুটবলাররা থাকে। হ্যাঁ, কিন্তু ওইভাবে তো হতে পারে না। না, না, আমার একটা প্রপার একাডেমি কেন চলবে না? এটা খুব এটা কেন খুব চলবে না? বাজে। এই আলোচনাগুলো কেন এই সময় দাঁড়িয়ে করতে হচ্ছে? তা এই দায়টা, এই যে বাংলাতে বাংলার ফুটবলার নেই, হুম, বলছে বাংলার ফুটবলার ন্যাশনাল টিমে নেই, থাকবে কি করে? আমাদের ভারতবর্ষের আইএসএল এ কোনো রাজ্য থেকে কি 2টো টিম খেলে? না। না, আমাদের রাজ্য থেকে 3টে টিম 3টে খেলে। টিম খেলে। সব দলে 1 সিটি 1 টিম এরম টাইপের, হুম, কিন্তু আমাদের 3টে টিম খেলে। সুতরাং আমাদের ফুটবল পেছ হয়নি ভাই, হুম, আমাদের ফুটবল পেছ হয়নি, যা ছিল তাই আছে। কিন্তু আমাদের ফুটবলের বাঙালি ফুটবলার পিছিয়েছে। হুম, আমাদের যারা ক্লাব, যে 3 প্রধান, কাঠ গড়ায় তুলতে হবে আমাদের, যে আমাদের ফুটবলার, বাংলার ফুটবলার, তাদেরকে কেন পাচ্ছি না আমরা? এখন কথা হচ্ছে, আমরা যদি চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম বানাচ্ছি, হুম, আমরা 1 নম্বর হওয়ার জন্য টিম বানাচ্ছি, বাংলা থেকে প্লেয়ার নিলে 1 নম্বর হতে পারবো না। 125 র্যাঙ্কিংয়ে কেউ আগে পরে হয় না, সব সেম, সব 19-20, হুম, সুযোগ দিতে হবে, সব 19-20, কনফিডেন্স দিতে হবে। হুম, সুযোগটা সেই দিতে হবে, কনফিডেন্সটা নাহলে আমরা দেওয়ার মতো সময়ও নেই, কিছু নেই। আমরা অনেক পাহাড়ি ছেলে, অনেক বিভিন্ন রাজ্যের ছেলেদেরকে আমরা যেভাবে কনফিডেন্স দিই, ইউ আর দ্য হিরো, তুমি আমাদের হিরো করি, হুম, আমাদের বাঙালি ছেলেদেরকে আমরা পাত্তাই দিই না, জাস্ট, দিই না, একদম ঠিক আছে, জাস্ট পাত্তাই দিই না। হুম, আবু সুফিয়ান এবছরে কলকাতা লিগে যে ফুটবলটা খেলেছে, ও ছেলেটা যদি এই বছরেই মণিপুর লিগে খেলতো, আজকে আইএসএল এর কোনো না কোনো টিমে খেলতো। হ্যাঁ, অবশ্যই সুযোগ পেতই, মানে সুযোগ কোনো না কোনো। পেতই। বাংলারই কোনো দল নিত। এটা যেমন বাংলারই কোনো দল নিত। এটা যেমন এজেন্টদের একটা চক্রান্ত আছে, হুম, এবং সেই চক্রান্ত ধরতে পেরেও কেন ধরতে পারছে না আমাদের 3 প্রধান, বুঝতে পারছি না। তাদের কিছু বেনিফিশিয়ারি আছে কিনা আমি জানি না। এতে সমস্যা তো একটা আছেই, সমস্যা আছে। সমস্যা তো একটা আছেই এর মধ্যে। তা সুতরাং আমার 3টে টিম আইএসএল খেলছে, অথচ আমার জিরো কোনো প্লেয়ারই নেই সেখানে। আমার এটা মানে প্রাদেশিক শুনতে লাগছে আমার কথাগুলো, কিছু করার নেই। কখন লাগে জানো প্রাদেশিক শুনতে? যখন আমার দেওয়ালে পিঠ ঠেকে যায়। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যে ছেলেটা 5টা 58 ট্রেন ধরে কলকাতা লিগের কোনো একটা ডিভিশন খেলবে বলে বারুইপুর থেকে অথবা বারাসাত থেকে অথবা কল্যাণী থেকে
অথবা তোমার ব্যান্ডেল থেকে ট্রেন ধরে কলকাতায় আসছে, সেই ছেলেটার ভবিষ্যৎ কি? সে কেন ফুটবল খেলবে? আরে একটা ছেলে ন্যাশনাল টিম খেলতে পারে না, একটা টিম ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সুযোগ পায় না, সুতরাং কেন খেলতে আসবে? তার মা শুনলে, বাবা শুনলে, পাড়া শুনলে, কি দরকার ফুটবল খেলার? দেশের ফুটবলটাকে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে। আগামী দিনে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের কাজ কি হবে? অতীতের ফুটবলারদের গলায় শুধু উত্তরীয় আর ফুলের মালা দেওয়া? আর কি কাজ থাকবে আমার বলো তো, কি কাজ থাকবে? আজকে যারা নর্থ ইস্টের প্লেয়াররা বা অন্য রাজ্যের প্লেয়াররা খেলে এখান থেকে টাকা কামিয়ে চলে গেল, তুমি ভবিষ্যতে কার গলায় মালা দেবে? দেবে না তো, কি করে দেবে? কার গলায় মালা দেবে? মালা দেওয়ার জন্য তো একটা প্রাক্তন লাগবে। আমরা ট্রফিতে মালা দেবে। যে কথাটা বলছি না, কোটি টাকার কথা বলছি। ট্রফিতে মালা দেবে। ট্রফিতে মালা দেবে, ও যেটা বলছে ট্রফিতে মালা দিয়ে বসে থাকতে হবে। এই ট্রফিটা পেয়েছি আমরা, লাভ নেই। এই সামগ্রী, এই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারিনি, কোনো ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি। আর আমরা তো মানে এশীয় পর্যায়ে তো চ্যাম্পিয়ন যতদিন না হবো, চ্যাম্পিয়ন্স লিগে যাবো, ততদিন তো আমাদের জোনে তো কি করতে পেরেছি আমরা? শুধু নিজেদের মধ্যে 4টে বড় ম্যাচ জেতা, আর এই তো আলটিমেটলি ফুটবলে কিছুই হয়নি। আর বিশ্ব ফুটবলের তুলনায় আমরা লিলিপুটেরও ছোট, মাইক্রোপুট। তো সুতরাং আমাদের আলোচনা করারই কোনো মানে নেই। আর সেই দেশের আবার ফুটবল রিপোর্টার আমরা, মানে আমাদের অবস্থান বোঝার চেষ্টা করো সামাজিকভাবে। আমি তোমার দুজনের কথা বলি, নিজের কথা বলছি। আমি আমার সামাজিক অবস্থান থেকে আমি খুব লজ্জিত। এটা খুব স্বাভাবিক, সবারই ক্ষেত্রে। কিছুই নেই। 125তম দেশে যে রাজ্য থেকে ফুটবলার আসে না, সেই রাজ্যের ফুটবল আমরা কভার করি। এবং কালকে কভার করতে যাব। 22টা ছেলে যারা সুযোগ পেয়েছে তারাও একটা হতাশায় খেলবে, যে খেলে কি হবে, সেই তো আমি কিন্তু চান্স তো পাবো না। চান্স পাবে না, কি অবাক বিষয় বলো। নাম ধরে ধরে প্লেয়ারদের নাম বলে লাভ নেই। অনেকবার বলা হয়েছে, অনেকবারই এই চ্যাটশোয়ে বলা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমই যে যত বলবো তত বলতেই থাকবো, এরকম একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তাই যে কথাটা সাইদা বারবার তুলে ধরার চেষ্টা করছে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দৃষ্টান্ত স্থাপন করার সময়টা মনে হয় এবার এসে গেছে। আর সেই দৃষ্টান্ত স্থাপন না করলে কি হতে পারে তারও একটা দৃষ্টান্ত আমরা যে দেখতে পেলাম। বাংলার 3 প্রধান সহ যত ক্লাব আছে প্রত্যেকেরই একটা ওয়েক আপ কল বলা যেতে পারে এটা, এবং বিশেষ করে 3 প্রধানেরই। কারণ শুধু ক্লাব আছে এবং ক্লাবের ঐতিহ্য আছে, এই নিয়ে তো সারা জীবন আমরা এগোতে পারবো না। তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার, আধুনিকতা সব কিছুরই প্রয়োজন। সমর্থকরাও সেটা চান, আর যেটা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং তার সাথে সাথে অনেক ভালো হয়েছে গো, আগের থেকে অনেক হয়েছে। আমরা ছোটবেলা মাঠে যেতাম, মেয়েরা মাঠে যেতে পারতো না, বাচ্চারা মাঠে যেতে পারতো না। এখন তো গোড়াটা চেঞ্জ হয়েছে, তারা গান গায়, তারা একসঙ্গে কাঁদে, টিম হেরে গেলে টিম বাসে সবাই ইট বার ছুঁড়ে মারে না, জুতো ছুঁড়ে মারে না। অনেক ভালো পরিবেশ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। পরিবেশটা আমরা কালকে অরিত্র একটা স্টোরি করেছি ইস্টবেঙ্গল মাঠে, যা পজিটিভ স্টোরি। আগে ময়দানে বাচ্চারা প্র্যাকটিস করছে, মানে প্রপার বুট নেই, জার্সি টার্সি ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, প্রপার জল নেই। সেখানে প্রপার জল আছে, প্যাকেট জল আছে, খাবার টিফিন আছে, প্রপার ডায়েট আছে। এই যে এটা কিন্তু না সবসময় আমরা নেগেটিভ, খারাপ নয়, ইস্টবেঙ্গলই করছে এটা। কিন্তু এইগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে আরো বড় কিছু ভাবতে হবে, কেননা তাদের হাতে না এই যে রথের রশিটা তাদের হাতে। সমস্যাটা হচ্ছে এইটা, রথের রশিটা তুমি নিতে পারবে না, রথের রশিটা ওদের হাতে, গোটা ভারতবর্ষের ফুটবলে। দৃষ্টান্ত ওদেরকেই স্থাপন করতে হবে। আজ আমরা এক একটা বিশ্বকাপ আসে বলি না যে কেন আমরা বিশ্বকাপ খেলতে পারি না, এদেরই দায়, এই 3 প্রধানেরই দায়। কারণ এটা 100 বছর ধরে টানছে, তুমি টানতে পারো না। আলটিমেটলি ফুটবলটা কি হওয়া উচিত, কোন পদ্ধতিতে হওয়া উচিত, পৃথিবীতে অনেক পিছিয়ে থাকা দেশগুলো আজকে আমাদের থেকে অনেক ভালো খেলছে। এই কিভাবে খেলছে, কেন খেলছে, কোচ কারা, তারা কিভাবে স্কাউট করে, দায়টা তাদের। আমরা শুধু নিজেদের ফেসবুক পেজ এতে ক্লাবের অফিসিয়াল পেজ থেকে আমাদের 7-8জন চান্স পেয়েছে ন্যাশনাল টিমে, খেলবে কার বিরুদ্ধে? মালয়েশিয়ার বিরুদ্ধে। ঠিক আছে, চলো শেষ করো। তো এইটাই, আপনারাও কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত, আপনারা কিভাবে দেখছেন বিষয়টা, এবং যে দৃষ্টান্ত স্থাপন নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই দৃষ্টান্ত স্থাপন নিয়ে আপনারাও কি ভাবছেন জানাবেন কমেন্ট বক্সে, শেয়ার করুন বন্ধুদের সাথে। এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল যদি এখনও ফলো না করে থাকেন ফলো করুন। এবং যাবতীয় আপডেট পেতে নজর রাখুন এক্সট্রা টাইম বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। এভাবেই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।